গল্প হ্যাকার প্রথম খণ্ড পর্ব 6। যারা আগের পর্বগুলো শোনেননি আশা করছি শুনে আসবেন, কারণ অনেক অনেক ট্র্যাজেডি লুকিয়ে আছে সেগুলোতে। এখনও অনেক কিছু বাকি, দেখা যাক। শুরু করছি গল্প আজকের। হারবার ফ্রিওয়ে ধরে উইলিয়াম অ্যাভিনিউ থেকে ডাউনটাউনের প্রায় 20 মিনিট পথ। ওইখানে ফেডারেল বিল্ডিংয়ের 15 তলায় সিআইএর লোকাল ব্যুরো অফিস। কিন্তু সকালবেলা রাশ আওয়ারের কারণে পাক্কা 1.25 ঘন্টা লেগে গেল সামান্য পথটুকু পাড়ি দিতে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস, সারা পৃথিবীর সবচেয়ে বড় সিটিগুলোর একটি। প্রায় 3 মিলিয়ন মানুষ বাস করে এখানে। সকালে যখন একটা বিপুল জনসংখ্যার বড় একটি অংশ কর্মক্ষেত্রে যেতে শুরু করে, তখন রাস্তাঘাটে দেখা যায় তীব্র যানজট। 19টা ফ্রিওয়ে আর আন্ডারগ্রাউন্ড সাবওয়ে সিস্টেম থাকার পরেও পরিস্থিতিটা খুব একটা উন্নতি হয়েছে বলে মনে হয় না। অবস্থা দেখে মনে মনে হাসলো রানা। ট্রাফিক জ্যাম শুধু বাংলাদেশে নয়, আমেরিকাতেও আছে। হাসিটুকু অবশ্য ক্ষণিকের, মাথা থেকে উদ্বিগ্নটা তাড়াতে পারছে না ও। সময় কম আসছে মুহূর্তের সঙ্গে, ভিতরে ভিতরে তাড়া অনুভব করছে। তাই ডলি স্ট্যানি ডোনেনের খোঁজ পাওয়া যায়নি এখনও। কত সময় প্রয়োজন হবে বলা যাচ্ছে না। অবশ্য সিআইএর সমস্যাটা গুরুত্বপূর্ণ বোঝাতে পারলে কাজটা সহজ হয়ে যাবে। ওদের সার্চ করার টেকনিক অনেক আধুনিক। বড় বড় বিভিন্ন ডেটাবেজের সাহায্যেও তারা নিতে পারে অনায়াসে। যানজটের সঙ্গে যুদ্ধ করতে করতে 45 মিনিট পর লস অ্যাঞ্জেলেসের ফেডারেল কমপ্লেক্সে পৌঁছালো রানা ও রায়হান। পাশাপাশি 50 ফুট বর্গমিটার জখম ডিজাইনের বিশাল উঁচু উঁচু টাওয়ার দাঁড়িয়ে আছে ওইখানে। ফেডারেল বিল্ডিং লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ সরকারি ডিপার্টমেন্টের অফিস ঠাঁই পেয়েছে টাওয়ার দুটোতে। গাড়িটা আন্ডারগ্রাউন্ড পার করে এক্সপ্রেস এলিভেটর 15 তলায় উঠলো তারা। চওড়া কিউট করিডোর ধরে একটু এগোতেই চোখে পড়ল কাছের পাল্লাওয়ালা বড় দরজা, তাতে সিআইওর মনোগ্রাম বসানো। তলায় লেখা লস অ্যাঞ্জেলেস ব্যুরো। 2জন এজেন্ট রয়েছে পাহাড়ায়। এগিয়ে যেতেই পথ রোধ করলো 2জন। সিআইডি প্লিজ। নিজের পরিচয় দিল রানা। পকেট থেকে ভিজিটিং কার্ড বের করে দেখালো। মিনিস্টার মাসুদ, ডিরেক্টর রানা ইনভেস্টিগেশন এজেন্সি। কার্ডটা জোর করে পড়ল প্রথম লোকটা। তারপর মুখে তাকালো। আপনার জন্য কি করতে পারি স্যার? আপনাদের ব্যুরো চিফের সঙ্গে দেখা করতে এসেছি, ব্যাপারটা জরুরি। অ্যাপয়েন্টমেন্ট আছে? আমি রওনা হওয়ার পর অফিস থেকে ফোন করে দেবার কথা দিয়েছিল নিশ্চয়ই। শুধু ফোন করলেই হবে? অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কি না সেটা শিওর হয়ে আসা উচিত ছিল। দেখুন, ব্যাপারটা খুব জরুরি, রায়হান বলল। এত সময় ফর্মালিটি মেনটেন করার আমাদের দ্বারা সম্ভব নয়। আপনারা ভেতরে খোঁজ নিয়ে দেখুন। আপনাদের চিফ নিশ্চয়ই খুব আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছে আমাদের। মিস্টার মাসুদ রানা, জরুরি অ্যাপয়েন্টমেন্ট চাইলে কেউ ফিরিয়ে দেয় না। এইসব বলে লাভ নেই, বলল গার্ড। অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে পারবেন না। অনুমতি আছে কি নেই ভিতরে গিয়ে জিজ্ঞেস করে আসুন। জিজ্ঞেস করার দরকার নেই, কেউ আসার কথা থাকলে আমাদেরকে এমনিতেই জানানো হয়। বলতে ভুলেও যেতে পারে, বলল রানা। পরস্পরের দিকে তাকিয়ে কাজ ঝুঁকল 2 হাত। এক্ষুনি খোঁজ নিয়ে বলছি। শেষমেশ প্রথমজন বলল, ঠিক আছে, দাঁড়ান একটু, আমি খোঁজ নিচ্ছি। দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। সে ফিরল মিনিট খানেক পর। সুসম্বার, আপনাদের সঙ্গে দেখা করবেন স্যার। পা বাড়াতে গেল রানা, কিন্তু লোকটা হাত তুলে বলল, জাস্ট এ মিনিট স্যার। অফিসে ঢোকার আগে আপনাদের দেহ তল্লাশি করতে হবে, সেটাই নিয়ম। জ্যাকেটের আড়াল থেকে নিজেদের পিস্তলটা বের করে দিল রানা। তল্লাশির প্রয়োজন নেই, আমার আছে শুধু এইটাই। রায়হান নিঃশস্ত্র। পিস্তল নিল গার্ড। আগে জমা দেওয়ার ধন্যবাদ, কিন্তু দুঃখিত সার্চ আমাদের করতেই হবে। বিরক্ত হয়ে হাল ছেড়ে দিল রানা। এদের কিছু বলতে যাওয়া বৃথা। রায়হানকে কথা শোনার ইশারার জন্য গার্ডকে নিজেকে সঁপে দিল। করিডোরের দেওয়ালের দিকে মুখ করিয়ে দাঁড় করানো 2জন লোক হাত পা ফাঁক করে সব কিছু চেক করলো। ইউনো ভাইরাসের সিডি আর 2জনের কাছে মোবাইল ফোন, ওয়ালেট ছাড়া আর কিছু পাওয়া গেল না। জানার কথা, যাবার কথা নয়।
তারপরও হাল ছাড়ল না দুই সিআইডি এজেন্ট, বারবার একই জায়গায় খুঁজছে। সন্দেহ হলো রানার ইচ্ছা করে বোধহয় দেরি করছেন এরা। কারণটা কি? করছোটা কি তোমরা জানতে পারি? প্রশ্ন করলো। এক দিক্কায় আপনি থেকে তুমি নামিয়ে এনেছে। এই ফাজিল দুটাকে সম্মান দেখানোর কোনো মনে হয় না। ন্যাংটা করে ছাড়বে মনে হচ্ছে আমাদের। কথাটা শুনে বোধহয় টনক লড়ল দুই প্রহরীর। রানার আর রাহানকে ছেড়ে পিছিয়ে গেল। হে হে করে অপ্রস্তুত হাসি হেসে একজন বলল, কিছু মনে করবেন না স্যার, মাসুদ রানার কীর্তি কাহিনী কম শুনেনি তো। কি না কি লুকিয়ে রেখেছেন শরীরে বলা যায় না, তাই শিওর হলাম ব্যাপারটা প্রফেশনাল। দেওয়ালের দিক থেকে ঘুরে সোজা হলো রানা। তীক্ষ্ণ গলায় বলল, কিছু লুকিয়ে রেখেছে মানে? তোমরা কি ভাবছো আমি কোনো রকম হামলা করতে এসেছি? অপ্রস্তুত দেখালো গার্ডদেরকে। না না, তা বলেনি। তাহলে এভাবে সার্চ করার মানেটা কি? খামখা রেগে গেলেন স্যার, দ্বিতীয়জন বলল এজেন্ট। আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছি। আসুন আমাদের সঙ্গে, নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমাদের জিনিসপত্র ফিরিয়ে দাও। ওয়ালেট দুটো আপাতত নিতে পারেন, বাকি জিনিসপত্র পাবেন। সরি, সিকিউরিটির ব্যাপার বুঝেনি তো। কিন্তু যে কাজে এসেছি তাই সিডিটা তোমাদের কাছে। সেটার ব্যাপার আমাদের ব্যুরো চিফ সিদ্ধান্ত নেবেন। ততক্ষণ পর্যন্ত জিনিসটা আমাদের কাছে থাকবে। এর মধ্যে যদি মোবাইল জরুরি কল আসে কথা বলতে দেওয়া হবে, চিন্তা করবেন না। কি আর করা, শুধু ওয়ালেট নিয়েই তারা গেল ভিতরে। দরজা ঠেলে অফিসের ভিতরে ঢুকলো রানা আর রায়হান। সামান্য অগতেই চোখে পড়ল রিসিপশনিস্ট এরিয়া। সেখানে বড় একটি ডেস্ক নিয়ে বসে আছেন অল্প বয়সী এক মেয়ে। ডেস্কটার সামনে পৌঁছে থেমে গেল গার্ড। ওয়েলকাম টু সিআই মিন রানা মিস্টার রশিদ, হেসে বলল তরুণী। একটা রেজিস্টার ঠেলে দিল। এটা কি জানতে চাইল রানা। ভিজিটর বুক স্যার, নাম ঠিকানা সব সই করবেন। ডেস্কের ওপর দুটো ফর্ম ঠেলে দিল মেয়েটা। ওইটা আবার কি? পার্টিকুলার ফর্ম স্যার, ভিজিটরদেরকে এটা রেকর্ডে রাখতে হবে। ফর্মটা তুলে চোখ ঝুলিয়ে বলে উঠল রায়হান, ওইখানে তো শুধু এটাই না, আমরা পুরো দস্তুর পুরুষত্বের ইতিহাসে লিখতে হবে। এটা কোনো কথা হলো? 14 গোষ্ঠীর ইতিহাস কেন লিখব? একটু তাড়াতাড়ি করবেন স্যার, মেয়েটা হাসি মুখে বলল। আপনাদের আবার ফিঙ্গারপ্রিন্ট, ব্র্যান্ড স্যাম্পল, বিভিন্ন রকমের কাজ এখনও রয়েছে, ছবিও তুলতে হবে। ব্রুকুচকাল রানা, তোমরা কি তামাশা পেরেছো নাকি? বুঝতেছি না। না স্যার, তামাশা হবে কেন? এটা এখানকার স্ট্যান্ডার্ড প্রসিডিওর্স। ভিজিটর সেজে কেউ ঢুকে যদি সাবঅর্ডিনেট বা কোনো অকারেন্স করে, তাই লোকটার সমস্ত রেকর্ড থাকা আমাদের এই ব্যবস্থা। ভেবেছোটা কি আমাকে? এই প্রথম সিআইইউ ব্রাঞ্চে অফিসে আসেনি আমি, হেডকোয়ার্টারেও গিয়েছি। তখন কোথায় ছিল এসব প্রসিডিওর্স? কোনো কারণে হয়তো আপনার ব্যাপারটা শিথিল রাখা হয়েছিল নিয়মটা, বলল রিসেপশনিস্ট। তবে তখনকার রেফারেন্স দিয়ে লাভ নেই, দুঃখিত। ভেতরে যেতে হলে আপনাকে সব ফর্মালিটিস মেনে চলতে হবে। কিছু একটা গোলমাল আছে, বুঝতে পেরেছে রানা। ইচ্ছে করেই তাকে হেনস্থ করছে এরা, ভেতরে যাতে বাধা দিচ্ছে। কারণটা কি জানতে হবে। তুমি তো মিস্টার রানা, জানতে চাইলো মেয়েটা। কি ঠিক করলেন? ফর্মালিটি করবেন নাকি ফিরে যাবেন? চলে যাই মাসুদ ভাই, রাগী গলায় বললেন রায়হান। মরুক ওরা, জাহান্নামে যাক, মাথা গরম করো না, বাংলায় বলল রানা। এরা তো চাইছে আমাদেরকে খেপিয়ে তাড়াতে। দেখাই যাক না, না গেলে কি করে। তাই বলে এভাবে অপমান হব? সময় তো নষ্ট হচ্ছে ভাই। নাফিস, যতক্ষণ না ডোনেটের খোঁজ খবর না পাওয়া যায় ততক্ষণ আমাদের কাছে সময় আছে আমাদের হাতে। চলো এদের নিয়মেই চলি আপাতত। চিন্তা করো না, অপমানের প্রতিশোধটা সময় মতো নেব অবশ্যই। রিসেপশনের দিকে ফিরল রানা। ইংরাজি বলল, কলম হবে? দুটো বল পেন দিয়ে এগিয়ে দিল মেয়েটি। তারপর আঙ্গুল তুলে পাশের দরজাটা দেখিয়ে দিল, বলল, ওইখানে চলে যান, বসার ব্যবস্থা আছে। ভিজিটর্স বুক নিয়ে সই করে ফর্মগুলো ছোট মেয়েটার সব কিছু দিয়ে রায়হান আর রানা চলে গেল ওয়েটিং রুমে। সোফা আর সেন্টার টেবিলে আছে। 20 মিনিট লাগিয়ে জটিল ফর্মগুলো পূরণ করলো। খানিক সময় পর ডাক্তার সেজে দুইজন লোক হাজির হলো। ফিঙ্গারপ্রিন্ট নিল, রক্ত নিল, বিভিন্ন রকমের কাজ করলো। সব শেষে একজন ফটোগ্রাফার এসে ছবি তুলল। ঘড়ি দেখলো রানা, প্রায় 40 মিনিট ফিরিয়ে গেছে ইতিমধ্যে। ফটোগ্রাফারকে জিজ্ঞাসা করলো, তোমাদের শেষ হয়েছে এখন? থমথমে গলায় খেয়ে গেল লোকটা।
বোকার মতো বলল, জি হয়েছে। এখন তো হলো বুড়ো চিফের সঙ্গে দেখা করার মতো সময়, তাই না? জি আসুন। লোকটার পিছু পিছু বেরোলো রায়হান আর রানা। দরজায় দাঁড়ানো ছিল দুজন এজেন্ট। ওরা বেরোতেই এগিয়ে চলল তারা। হাঁটার ফাঁকে একজন এজেন্টকে জিজ্ঞেস করে বলল, রানা, কেন ফোন নিয়ে এসেছো কি না? জবাবটা নেতিবাচক এলো। তার মানে নাফিস এখন ডনেটকে স্ট্রেচ করতে পারেনি। হল ঘরের মতো বিশাল একটি রুমের ছোট ছোট কিউবিকলের বসে কাজ করছে তারা। জুনিয়র এজেন্টরা তার মাঝখান দিয়ে হাঁটিয়ে দেওয়ার জন্য রুমটা তৈরি করা হয়েছে। অন্য প্রান্তে এখন ইনচার্জের অফিস। প্রথমে কাজ ঘেরা আউটার রুম থেকে ছোট একটি টেবিল নিয়ে বসে মাঝখানে মহিলা ইনচার্জের পার্সোনাল সেক্রেটারি। মুখামুখি দেওয়াল ঘেঁষে এক সেট সোফা আছে। এরপর অবশ্য রানা প্রথমে কাচের দরজার পাল্লায় বড় বড় হরফে ইনচার্জের নাম লেখা, সেটা থমকে দাঁড়ালো। এতক্ষণে পরিষ্কার রস্কটা বোঝা যাচ্ছে মাসুদ রানার নাম শুনে কেন উতলা হলো লোকটা। কেউই বা ওদের দেরি করানো হচ্ছে এতক্ষণ সে বুঝতে পারলো। সব কিছুর কারণ লোকটা দরজার গায়ে ফুটো করে তার নাম জোর জোর করে সেটাই জানানো দিচ্ছে। ওইখানে লেখা ডলস বুল্ক, ব্যুরো চিফ। ও নো, কপাল চাপড়ে দশা উঠল রায়হানের। বুলডগ। পর্ব 7। পোড়া কপাল বোধহয় একেই বলে। এইটা একটা বাংলা প্রবাদ মনে হয় রানার মনে পড়ে গেল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বড় যুদ্ধসহ পরিস্থিতি, নইলে দুনিয়ার এত লোক থাকতে বুলডগস এখানের ব্যুরো চিফ হতে যাবে কেন? তাড়াহুড়ো রানা এজেন্টের অফিস থেকে বের হওয়ার সময় জেনে আসনি এখানে দায়িত্ব কে আছে। তার প্রয়োজন আছে বলে মনে হয়নি। কোনো রকম জরুরি একটা ব্যাপার জানতে ছুটে এসেছি। সেখানে কে সিরিয়াস, কে আছে না আছে সেটা দেখার সময় নেই, বলল রায়হান। কিন্তু দরজায় লেখাটা নামটা দেখে বিশ্বাসে উঠবে গেল। ডলস বুলস সম্পূর্ণ ভিন্ন জাতের মানুষ। তার মতো প্রতিহিংসাপরায়ণ আর গেও মানুষ আর কম দেখছে রানা। দুনিয়ায় জাহান্নামে গেলেও লোকটার কিছু আসা যায় না। ব্যক্তিগত শত্রুতার জাল মেটানো তার অনেক বেশি গুরুত্বপূর্ণ। খারাপ খবর যে মাসুদ রানাকে বুলডগস নিজের সবচেয়ে বড় শত্রু মনে করে। যুক্তরাষ্ট্রের ল এনফোর্সমেন্ট সেক্টরের এক সময় ডাকসাইটের লোক ছিল বুলডগস। FBI এর কাউন্টার NCPG ডিপার্টমেন্টের হেড ছিল। কাউন্টার ও অর্গানাইজ ক্রাইমের ডিভিশন চালিয়েছে অনেক দিন। পরিচিত প্রতিটি মানুষ তাকে ভাগের মতো ভয় পেত। কারো জীবন নরকে পরিণত হয় তার কিছুই আসা যায় না। এই কারণে জুনিয়ররা ঠাট্টা করে তাকে আড়ালে নানান রকমের কথা বলতো, যেমন বুলডগ বলতো। সেটাই বেচারার ডাকনাম হয়ে গেছে আস্তে আস্তে। কর্মদক্ষতার কারণে এক পর্যায়ে CIA-তে নিয়ে আসা হয়েছে তাকে। সেখানে অপারেশন শাখায় স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যোগ পায়। তারপর তাকে এগোতে ক্যারিয়ারের নানা দিক সে চলে যায়। CIA-র স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সম্মানিত পদে সাধারণত তাকে নেমে আসতে হয়েছে তাকে। ঘটনাটা বছরখানিক আগের। নিউ ওয়েলসের একটি জনসভায় মার্কিন প্রেসিডেন্ট হোমার কার্লটনের ওপর গুলিবর্ষণ করা হয় আর গুপ্তঘাতক বলে ফাঁসিয়ে দেওয়া হয় রানাকে। পুনরায় ষড়যন্ত্র ছিল। রেড মাইন নামে CIA-র একটা গোপন অঙ্গ সংগঠন নিজেদের কুটিল আত্মসাতের জন্য উদ্দেশ্য হাসিল করার জন্য এটা করেছে। ডল্লাস বুল তখন FBI-এর সঙ্গে প্রেসিডেন্টের নিরাপত্তা ছিল। নিউ ওয়েলসে ছিল, তারই দায়িত্বে ছিল তার ওই কমিটি। হামলাকারীকে গ্রেপ্তার ও পুরো রহস্যটা উদ্ঘাটন করার জন্য। নিজের গোয়া তুর্মির কারণে অপারেশনটায় শোচনীয়ভাবে ব্যর্থ হয় বুলডগ। ছড়িয়ে রাখায় মিথ্যা সূত্র দেখে রানাকে ধরিয়ে দেওয়ার জন্য নানান রকম কাজ করে। গ্রেপ্তার করতে না পেরে এক পর্যায়ে ওকে মেরে ফেলার চেষ্টা করে। অথচ গভীরে গিয়ে মূল রহস্যটা উদ্ঘাটন হলে তৎপর ছিল না তার মধ্যে, বরং স্ট্রান নামে এক FBI এজেন্টের সূত্র এগিয়ে উল্টো তাকে
সাসপেন্ড করে দেয়। শেষ পর্যন্ত রানা যখন নিজের চেষ্টায় সমস্ত ষড়যন্ত্র জাল ছিন্ন করে বেরিয়ে এলো, তখন প্রকাশ পেল বুলডগের অদক্ষতার কারণে একগুঁয়ে স্বভাবের কথা। রেগে গিয়ে খোদ প্রেসিডেন্ট শাস্তি দিল তাকে ডাবল ডিমোশন করে। ওকে, হেডকোয়ার্টার থেকে অপসারণ করে এরপর তাকে পাঠিয়ে দেওয়া হলো ক্যানবেরার একটা ছোট শহরে শাখা উপশাখায়। এতদিন লোকটা ওইখানেই ছিল, জানতো না রানা লস অ্যাঞ্জেলেস কবে এসেছে খবরই পায়নি। শুধু এতক্ষণ জেনেছিল সেই ঘটনার পর ওকে নিজের বড় শত্রু বলে মনে করে বুলডগ। ডিমোশনের পর মাতাল হয়ে প্রকাশ্য লোকটা ঘোষণা করেছে বেশ কয়েকবার। আজব এক লোক এই ডগলাস বুল্ড। নিজের ব্যর্থতা দেখতে পায় না, দোষ ও কিছুই দেখতে পায় না। তার বিদ্যমূল ধারণা রানার হাতে নাকানি চুবানি খাওয়ার ফলেই তার আজ এই অবস্থা। আগে জানলে এখানে আসতো না রানা। ইউকে সতর্ক করার জন্য বিকল্প কোনো পথ বের করে নিত, কিন্তু এখন দেরি হয়ে গেছে অনেকটা। অন্য কোথাও যাওয়ার অবস্থা নেই। সব কিছু বুলডগের কাছেই খুলে বলতে হবে। ওদেরকে ঢুকতে দিয়ে হাসিমুখে মাঝবয়সী সেক্রেটারি ইতিমধ্যে দুপুর গড়িয়ে গেছে অভিবাদন জানিয়ে বলল, গুড আফটারনুন মিস্টার রানা, প্লিজ টেক কেয়ার অফ সিট। সোফা দেখিয়ে বলল সে। বসার সময় নেই আমাদের। রানা বলল, মিস্টার বুল কোথায়? অফিসে নেই। দরজাটা দিকে ইঙ্গিত করলো সে। আছেন, তবে এখন লাঞ্চ ব্রেকে আছে। আপনাদেরকে বসতে বলেন। কতক্ষণ? ব্রেক তো কেবলই শুরু হলো। এই ধরুন 1 ঘন্টা। আর কোনো সন্দেহ নেই রানা মনে হচ্ছে হেনস্থা করছে, বুলডগ দেরি করাচ্ছে। নইলে গুরুত্বপূর্ণ ভিজিটরকে সেক্রেটারির সামনে বসিয়ে রেখে 1 ঘন্টা লাঞ্চ করানোটা কেমন না? ব্যাপারটা রায়হানও বুঝতে পেরেছে। দু চোখে রাজ্যের বিস্তৃত ফুটলো তাদের। অনেক রাগ তাদের মনে। রানাও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। লাঞ্চ ব্রেক? থমথমে গলায় বলল ও। আমাদের বসিয়ে রেখে খাওয়া দাওয়া করবেন উনি? ইয়া। বোকার হাসি হাসলো সেক্রেটারি। কি করবেন বলুন? বসুন না আপনারা, আমি কফির ব্যবস্থা করি। জি না, কফি না, আমরা লাঞ্চ করব। মিস্টার বুলক আমাদের কাছের মানুষ, লাঞ্চ শেয়ার করতে মোটেই আপত্তি করবে না। সেক্রেটারি থমথম খেয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। এই সুযোগে রায়হানকে নিয়ে ঘুরল রানা। হন করে হাঁটতে শুরু করলো বুলডগের কেবিনের দরজার দিকে। কি ঘটতে যাচ্ছে? ফের তড়াক করে লাফ দিয়ে উঠে দাঁড়ালো মহিলা। চেঁচিয়ে বলল, থামুন মিস্টার রানা, খবরদার জোর করে ঢুকে যাবেন না। যেন শুনতেই পাইনি এই ভঙ্গিতে এগিয়ে চলল রায়হান। ওদের থামাতে ছুটে এলো সেক্রেটারি। 2 অতিথি ঢুকে পড়ার বুলডগ তার ওপরে খেপে আছে কি না এই ভয়ে হিত জ্ঞান হারিয়ে ফেলেছে বেচারা। ছুটে আসার সময় ধাক্কা খেয়ে বিকট শব্দে একটা চেয়ার উল্টে পড়েছে, সেটা খেয়ালই করলো না। মিস্টার রানা, প্লিজ ঢুকবেন না ওইখানে। পেছন থেকে ভাষা একটা মহিলার আওয়াজ। দরজায় পৌঁছে গেছে ও। হাত তল ঘুরিয়ে ঢুকে পড়ল তারা। শব্দ শুনে চোখ তুলে তাকালো বুলডগস। প্রাণের শত্রুকে দেখে ভীরু কুঁচকিয়ে ফেলল। ছোটোখাটো ধরনের মানুষ সে। হঠাৎ দেখিয়ে কেউ তাকে মনে হয় না সে এত বড় একটা পজিশনে আছে। তবে সেটা কেবলই বহিঃপ্রকাশ। কাজকর্মে সে সম্পূর্ণ অন্যরকম। বিষয়টা তুলতে তার তুলনা হয় না। তার স্বভাব চরিত্রে হিংস্র কুকুর বুলডগসের মতোই। প্রায় 1 বছর পর লোকটাকে দেখলো রানা। খুব একটা পরিবর্তন আসেনি চেহারায়। চোখের নীল মণিতে এখনও আগের মতোই তীক্ষ্ণতা আছে। কাগজপত্র আর ফাইল নিয়ে বসে আছে উনি। বলল, বাহ, আজকাল শুকনো কাগজ দিয়েই লাঞ্চ করছেন বুঝি? কিন্তু কাটলারি হিসাবে কলম জিনিসটা খুব একটা কেমন হয়ে গেল না? হাত ব্যবহার করতে ক্ষতি কি? কুচকনো বুড়ি সোজা করে হা করে হেসে গেল বুলডগ। বলল, মিস্টার মাসুদ রানা, আপনার সেন্স অফ হিউমার এখন আগের মতোই আছে দেখছি। আপনিও বদলাননি। এতক্ষণ যা ঘটল সব কিছু নিশ্চয়ই আপনার নির্দেশে। দরজায় উকি দিয়ে সেক্রেটারি আতঙ্ক চেহারায় তাকিয়ে আছে। ভদ্রাগ্ল গলায়, আমি অত্যন্ত দুঃখিত স্যার, এরা কোনো কথাই শুনেনি। হাত তুলে তাকে থামিয়ে দিল বুলডগ। ইটস ওকে মেডিলিন, তুমি যেতে পারো। তারপর তাকালো রানার দিকে। দাঁড়িয়ে কেন আছেন, বসুন। ইশারা পেয়ে বসলো রানাও চেয়ার টেনে বসলো। রায়হান
থমকে আমাদের দিকে তাকিয়ে আছে। কাজটা ভালো করেননি ভাই আপনি। কমপ্লেন করবেন নাকি? বুলগেটের গলায় বিভ্রান্তি। আজকাল তো শুনেছি প্রেসিডেন্ট স্কটল্যান্ডের সঙ্গে আপনার দারুণ দহরম মহরম সম্পর্ক। যেখানে খুশি এগিয়ে বিচার দেন, কিছু হবে না আমার। আমি শুধু স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রসিডিউরস ফলো করছি। এটা কোনো অপরাধ নয়, বরং আপনারই জোর করে আমরা অফিসে ঢুকে পড়েছেন। তাই কাগজে আইন দেখিয়ে আমাদের হেনস্থা করাটা জাস্ট এটা আপনার কাছে নর্মাল মনে হচ্ছে? এই স্রেফ রেশারেশি ছাড়া আর কিছুই নয়। যাই বলুন মিস্টার বুলক, আপনার পজিশনের লোকদের এভাবে ব্যক্তিগত শত্রুতা প্রকাশ করার স্বভাব নয়। বাহ, ক্যান্সার এই নরকে বছরখানেক কাটলে বুঝতেন কতটা শোভন আর কতটা অশোভন। পজিশনের খোঁটা দয়া করে দেবেন না আমাকে। ওই দুর্গর্তে কোনো পদস্থ লোককে পাঠানো হয় না। উত্তেজনা ফুটল বুলডগের গলায়। শুধু আপনার কারণে একটা ঝাড়ুদারের চেয়েও তলায় নামিয়ে গিয়েছি আমি। লস অ্যাঞ্জেলেসের এই সভ্য জগতে ফিরিয়ে আমাকে কী পরিমাণ কাঠগড়ায় পোহাতে হচ্ছে জানেন? আপনি কল্পনা করতে পারবেন কত কষ্ট করে আমি এই শহরে আসতে হয়েছে। দোষটা আমার নয়, শান্ত গলায় বলল রানা। কেসটা অযোগ্য আপনি দিয়েছেন, আমি নই। ভুল করেছেন আপনি। ধোয়া তুলসী পাতা সাজবেন না মিস্টার রানা, রাগী গলায় বললেন বুলডগ। হাতে যা সাক্ষ্য প্রমাণ ছিল সেগুলো অনুসরণ করলে আমি আপনাকে ধরিয়ে দিতে পারতাম। ব্যাপারটা আপনার পছন্দ হয়নি, সেজন্যই সব কিছু কুচে বুকে যাওয়ার পর প্রেসিডেন্টকে বলে আমার ডিমোশন আর ট্রান্সফার করিয়েছেন। আপনি প্রতিশোধ নিয়েছেন আমার সাথে। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা, জোর করে বলল রানা। আমি কিছুই করিনি। আমার সঙ্গে যা ঘটেছিল তার জন্য রেড ডাইন দায়ী ছিল, আপনি নন। আপনার ওপর শুধু রাগ পুষে রাখবেন কেন আপনি আমার ওপর? তা না হলে প্রেসিডেন্টকে আমি কেন আপনাকে বাঁচাতে পারতাম না? সেটা করেননি কেন? বলল বুলস। আপনার মতো মানুষ যে আমার সাহায্যের আশায় থাকবেন সেটা আমার মাথাতেই আসেনি। সত্যি কথাটাই বললেন রানা। যাগে পুরনো কাসন্দি ঢেলে আর লাভ নেই। আশ্চর্য দক্ষতা রাগটা থামালো বুলডগ। এখন তার কণ্ঠে সম্পূর্ণ স্বাভাবিক। কী কারণে আমাদের এখানে আসলেন বলুন? কাজ জাগালো রানা। বিষয়টা নিয়ে ওর কথা বলতে চায় না। সঙ্গীকে দেখিয়ে বলা হলো রায়হান রশিদ, আমার ইনভেস্টিগেশন ফার্মের চিফ আইটি স্পেশালিস্ট। নাসার ডিপ সেন্সে প্রোব ভয়েজার পাঠানো একটি ট্রান্সলেশন ইন্সপেকশনের জন্য সে এসেছে। কথাটা শেষ হলো না, বাধা দিয়ে বুলডগ তীক্ষ্ণ গলায় বলল, ইন্সপেক্ট মানে? আপনার নাসার কম্পিউটার হ্যাক করেছেন? এটা তেমন কিছু না। নাসা সারা কয়েক বছর ধরে লক্ষবার হ্যাকিংয়ের শিকার হয়েছে। রায়হান বলল, জানেন কি জানেন না, প্রতিষ্ঠানটির পৃথিবীর মোস্ট টার্গেটেড হ্যাকিং স্পটগুলোর একটি। এটা তো সম্পূর্ণ বেআইনি কাজ। বুলডগ হতভম্ব। কোন সাহসে বুক ফুলিয়ে আমাকে বলতে এসেছেন? ঝগড়া না দিলে এক্ষুনি জানতে পারবেন, বলল রানা। রানা দিলে এখনই জানতে পারবেন। দয়া করে আইন ব্যাপারটা আপাতত মাথা থেকে দূর করে দিন। পুরোটা শুনলে বরং আপনি ধন্যবাদ দিতে চাইবেন। ও হ্যাকিং করেছিল বললেই তো এত বড় একটা বিপর্যয় পূর্বাভাস পাওয়া গেছে। কিসের পর বিপর্যয়? আস্তে আস্তে পুরো ব্যাপারটা খুলে বলল রানা। মাঝে মাঝে কথা জাগালো রায়হান। বিপদে ধরন, প্রকৃতি, সময়সীমা সবই ব্যাখ্যা করলো। শুনতে বুলডগের চেহারার দুশ্চিন্তার ছায়া দেখা গেল। ভাবছিল ওরা দৃষ্টিতে হয়তো শঙ্কা ফুটবে, কিন্তু সেসবে কিছুই ঘটল না। বরং ওদের বলা যখন শেষ তখন লোকটার মুখে মিটমিট হাসি। আপনি হাঁটছেন কেন? বিস্ময় গলায় বলল রানা। বিপদটা কত বড় তা বুঝতে পারেননি? যা বোঝা নেওয়া নিয়েছি, হালকা গলায় বলল বুলডগ। এইসব আষাঢ়ে গল্প কোথায় শোনা যায় মিস্টার রানা? আমার এখানে সুবিধে করতে পারবেন না আষাঢ়ে গল্প? জি হ্যাঁ, ভাবছেন কি বিদেশি একজন স্পায়ারের কথায় গোটা আমেরিকার ডিফেন্স থেকে শুরু করে সব ধরনের কম্পিউটার নেটওয়ার্ক বন্ধ করিয়ে দিবে? এতই বোকা আমি? যান আপনার এইসব কোটচাল আপনার কোথাও গিয়ে চালুন। এই দেশে সফল হতে পারবেন না। আমরা এত সহজে ভয় পাই না। আপনার ধারণা আমি কোনো মাতলামি বা কুমতলব নিয়ে আসিনি ভাই।
হ্যাঁ, ঠিক ধরেছেন। বুলডগের মধ্যে আত্মতৃপ্তি দেখা গেল। মিস্টার রানা শুনুন, সাইবার ওয়ার্ল্ড সম্পর্কে কম বেশি আমিও জানি। আপনার এইসব ইউনিকোড আর ইউনো ভাইরাসের স্রেফ একটা মিথ ও একটা কিংবদন্তি। আমেরিকার বাঘা বাঘা বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে এমন কোনো কোড নেই, থাকতে পারে না। একটি মাত্র ভিজিট দিয়ে কিছুই অর্থবহ ল্যাঙ্গুয়েজ তৈরি করা সম্ভব নয়। তাছাড়া গত বছর 2বার ভাইরাসের আক্রমণ গুজব ছড়িয়েছে ইন্টারনেটে। কোনোভাবেই এটা সম্ভব না। মাঝখান থেকে সতর্ক নিয়ে গেলে সরকারের মিলিয়ন মিলিয়ন ডলার ও লোকবল সময় অপচয় হবে। আমাদের ধারণা গুজবটা ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে এবারের স্টেজিং পার্ট হিসাবে। পরপর 2বার মিথ্যা ঘোষণা সতর্কতা দিয়েছে। সত্যিকার আক্রমণটার সময় ওয়ার্নিং দেওয়া হবে না বলে মনে করি। রাঘব গোয়াল আর বাঘাদের গল্প শুনেছেন না? অনেকটা সেরকম। ভুল জিনিসটার কথা নিয়ে ঠাট্টা মস্করা করছে বুলডগ। দিতে যদি হয় তো নিজেদের আজগবি খবরটা উপমা দিন। ওইটা যদি জুজুর ভয় বুঝালেন, ওইসব শুনেও বাচ্চাদের ঘুম পাড়ানো যাবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে নয়। জানতাম এই ধরনের কিছু বলবেন আপনি, বলল রানা। সেজন্যই সঙ্গে প্রমাণ নিয়ে এসেছি। কি প্রমাণ? রায়ান বলল, ভাইরাসটার কপি নিয়ে এসেছি আমরা। ইউনিকোড সত্যি না মিথ্যা এক্ষুনি আপনাকে প্রমাণ দিচ্ছি। ওইটা কত টাকা শক্তিশালী। বাম হাত নেড়ে নিজের আনঅফিসিয়াল কম্পিউটারটা দেখল বুলডগ। দেখেন, আমাদের কম্পিউটারই দেখেন। এই নিচে আপনার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। তা তো বটে, কেন কোনো অসুবিধা? আপনি কি সত্যি ভাইরাসটা ছড়িয়ে দিতে চাইছেন নাকি? বিরক্ত গলায় বলল রানা। অন্য কোনো কম্পিউটার দিন। স্ট্যান্ডার্ড এলিয়ান নেটওয়ার্ক যুক্ত নয়, পুরনো যে কোনো একটা, তবে নষ্ট না হলে চলবে। ভীরু কুচকালো বুলডগ। তারপর ইন্টারকমের কার সঙ্গে যেন কথা বলল। শেষে রিসিভার নামিয়ে রেখে উঠে দাঁড়ালো চেয়ারে। আসুন আমার সঙ্গে। লোকটার পিছু পিছু অফিসে থেকে বেরোলো রানা রায়হান। হলঘরের মতো বড় কামরাটা মাঝখানে দিয়ে বেরোলো তারা। দরজা ফেরোতে সরু একটি করিডোর। ওইখানে শেষে মাথা দরজা রয়েছে ছোট একটি ফলক। রানাদের নিয়ে স্টোরের ভেতর ঢুকলো বুলডগ। রুমটার মাঝারি আকারের, 3 দিকের দেয়াল ঘেঁষা স্টিলের তৈরি ব্ল্যাক। তাতে হলক নামের জিনিসপত্র আর বিভিন্ন ধরনের বাতিল দেখা গেল। অবশিষ্ট দেওয়ালটা উন্মুক্ত নয়, সেটার গায়ে ঠেস দিয়ে স্তূপের রাখা হয়েছে পুরনো বক্স, পেট্রা, কাগজপত্র ও বিভিন্ন জিনিস। এসবের মাঝ দিয়ে কষ্ট করে যেন ঠাঁই করে নিয়েছে 2 জন। সেখান দিয়ে মুক্ত আকাশের বদলে দেখা যাচ্ছে ফেডারেল ফিল্ডিংয়ের দ্বিতীয় টাওয়ারটা। মেনটেন্যান্স স্টোরটা 2টি টাওয়ারের পরস্পরের অংশ পড়েছে। সরাসরি সূর্যের দিকে ঢুকতে পারছে না অন্য ভবনটা, তাই দিকের বেলাতে অন্ধকার একটি ভাব। রুমটার এক কোণে ছোট একটি টেবিলের উপর পুরনো একটি কম্পিউটার জোড়া দিচ্ছে সুইট পরা একটি এজেন্ট। সেখান দিয়ে 2 অতিথি নিয়ে গেল বুলডগ। যন্ত্রটার দিকে তাকিয়ে মুখ বাঁকালো রানা। একেবারে প্রাচীন দশা কম্পিউটারের গায়ের রং কোনো এককালে সাদা ছিল এটা। যাই হোক, এখন ওইটা প্রায় কমলা রং ধারণ করেছে। মনিটরটা খুলল। কিবোর্ড ময়লা আস্তর জমে আছে। বিভিন্ন রঙের রং চটে উকি দিচ্ছে মরিচিকা। আপনারা দেখি আমার কথাটা একেবারে আক্ষরিকভাবে নিয়েছেন, বলল রানা। পুরনো কম্পিউটার চেয়েছিলাম, তাই বলে একেবারে এত পুরনো? নষ্ট হলে যেন হাই হতাশ করতে না হয়, এই কথা বলছিলেন না? তাই বুলডগস বলল। সারা অফিসে আপাতত এইটা ছাড়া আর কোনো মেশিনের মায়া ত্যাগ করতে পারছি না ভাই, দুঃখিত। অবশ্য আপনারা এটারই আদৌ কোনো ক্ষতি করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে আমার। এটা তো অলরেডি নষ্টই মনে হচ্ছে, রায়হান বলল। আমরা কি করব? ডেল কোম্পানির পেন্টিয়াম 1 মেশিন তো জাদুঘরে দেওয়ার জিনিস, তাই না? জি চলে। টেবিলের উপর থেকে সোজা হলো স্যুট পরা এজেন্ট। শেষ কাজ হলো তার। আগের আমলের জিনিসপত্র টেকসই হতো, আজকাল তো হচ্ছে নাজুক জিনিসের বানায়। সেগুলো যত কম টিকবে, নতুনগুলো
ততদিন টিকবে না। ব্যবসায়ীদের কুকীর্তি এখন ঘটেই চলছে সব জায়গায়। ঝকঝকে দাঁত বের করে হাসলো সে। হাই, আমি এজেন্ট ফ্রন্ট নিউটন, এখানকার আইটি ইঞ্জিনিয়ার। হাত মিলিয়ে নিজ পরিচয় দিল রানা রায়হান। কাজ শুরু করো জলদি। বুলডগ তাড়া লাগালো। ফ্র্যাঙ্ক, তোমার এই কম্পিউটার অন হবে তো? তা নিজেই সন্দেহ হচ্ছে। হবে স্যার, আমি কয়েকদিন আগেই একবার চেক করে এনেছি। মেশিনটা নষ্ট হয়নি, শুধু আজকালকার হার্ডওয়্যার আর সফটওয়্যারের সঙ্গে কম্প্যাটেবল না, তাই ফেলে রেখেছি। ইলেকট্রনিক সার্কিটে পাওয়ার কর্ড লাগিয়ে সুইচ অন করলো নিউটন। মৃদু গুঞ্জন শোনা গেল। সিপিইউর ভেতরে জ্যান্ত হয়ে উঠল স্ক্রিন। আস্তে আস্তে ফুটে উঠল ছবি। এই রে, এত ঘোলা হলে কাজ করবে কিভাবে, বলে উঠলেন রায়হান। ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে আশ্বাস দিল নিউটন। পাওয়ার স্টেবিলাইজার হতে 5 মিনিটের মতো সময় লাগে। মনিটর হাজার হোক, বয়স তো হয়েছে, তাই না? বাটন টিপে সিডি রিমোটের ট্রেডটা বের করলো রায়হান। ইওনো ভাইরাসের ডেস্কটা ঢুকালো। কম্পিউটার ইতিমধ্যেই বুলডগের নির্দেশ ওইটা দিয়ে গেছে বাইরের পাহারায় থাকা এক এজেন্ট। ও জানতে চাইল ড্রাইভটা নষ্ট না তো, ডিস্কটা পড়তে পারবে? হ্যাঁ, বলল নিউটন, পারবে। ঠিক আছে, ওইটা। নিশ্চিত হবার আগে কয়েক মিনিট অপেক্ষা করলো রায়হান, তারপর হাত রাখলো কিবোর্ডে। বলল, এই কম্পিউটারের সিকিউরিটি প্রোটোকলগুলো জানতে হবে আমাকে, দয়া করে বলেন। হোয়াইট, গর্জে উঠল বুলডগ। কথাবার্তা নেই, কিছু নেই, হঠাৎ সিকিউরিটি প্রোটোকল জানতে চাইলেন? তার মানে কি? চারটা ঘুরিয়ে বুলডগের দিকে তাকালো রায়হান। এটা অ্যাক্সিলেটেড ক্লিকের সাব প্রোগ্রামের মাধ্যমে আগিয়ে আনে ভাইরাসটা ক্রিয়েট করব আমি। তবে তার আগে কম্পিউটার ইন্টারনাল ব্লক, সব ধরনের ডাটা ফ্লোর আইসোলেটেড করতে হবে। সিকিউরিটি প্রোটোকল ছাড়া সম্ভব নয়। কী সব বলছো বুঝতে পারছি না, বলল বুলডগ, বলার ভঙ্গিতে রাগ প্রকাশ। তবে সাফ জানিয়ে দিচ্ছি, কোনো অবস্থাতেই আপনার মতো একজন হ্যাকারের হাতে আমি সিআইএর কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি কোড তুলে দেব না। অন্য কোথাও কায়দা বের করুন। মাথা নাড়ালো রায়হান। আর কোনো কায়দা নেই, সিকিউরিটি প্রোটোকল ভাঙতেই হবে। কোডটা যদি না দেন তাহলে হ্যাকিংয়ের মাধ্যমে ভাঙতে হবে, এটা বিকল্প পদ্ধতি। তবে তাতে খামাখা সময় নষ্ট হবে। কিন্তু রাজি হয়ে যান মিস্টার বুল, বলল রানা। ব্যাপারটা নিয়ে এত ভাবছেন কেন সেটাই বুঝতে পারছি না। আমরা জানা মতে সব ধরনের কোডই পরিবর্তনশীল। আমরা কাজটা শেষ করে গেলে সিকিউরিটি কোডটা আপনি পরিবর্তন করে ফেলবেন। নিউটনের দিকে তাকালো ব্যুরো চিফ। সে ঝাঁকিয়ে বলল, কথাটা ভুল বলেনি রানা, প্রোটোকলটা বদলে ফেলা যাবে। কয়েক ভাবলো বুলডগ, তারপর সিদ্ধান্ত সুরে বলল, ঠিক আছে, কোডটা দাও ওদের। পাশে দাঁড়িয়ে একটার পর একটা সংখ্যা বের করে অক্ষর বলতে থাকলো নিউটন। কিবোর্ডের বোতাম টিপে সেগুলো কম্পিউটারে প্রবেশ করলো। রায়হান বলল, সাব কম্পিউটারটি তৈরি করছি আমি, আপনারা একটু অপেক্ষা করুন। কিবোর্ড ঝড়ের বেগে আঙ্গুল চালাতে লাগলো সে। পাশে আগ্রহের দিকে তাকিয়ে আছে এজেন্ট নিউটন, চোখে মুগ্ধ দৃষ্টি। একই ফিল্ডে কাজ করছেন সে, কৌতূহলটা খুব স্বাভাবিক। কিন্তু রানা আর বুলডগের ব্যাপারটা ভিন্ন। পেছনে দাঁড়িয়ে রইল ওরা অলস ভঙ্গিতে, ধীরে ধীরে বিরক্ত হয়ে উঠছে। দুজনের মধ্যে এমন কোনো সংঘাত নেই, গল্প গুজবও করার মতো তাদের এত সম্পর্ক নেই। ঘড়ির দিকে বারবার তাকালো রানা, ও কাটা ঘুরছে না, নীরবতা স্তব্ধের হয়ে আছে। কফির চুমুক দিল দুজন, বুলডগ ও রানা। তবে তারপরে আবার থমথমে পরিবেশ। অবশেষে যেন অনন্তকাল পেরিয়ে শেষ হলো রায়হানের প্রোগ্রামিং বানানো। অবশ্য কথাটা মোটেই ঠিক নয়, আগেও একবার করেছে বলে এবার তুলনামূলক কম সময় লেগেছে, মাত্র 14 মিনিট। ভোর হতে থাকা রানা আর বুলডগের কাছে এটাই স্বাভাবিক দীর্ঘ মনে হলো। আমরা রেডি মিস্টার বুলক, রিপোর্ট দিল নিউটন। তাড়াতাড়ি ছাড়ো, অধৈর্য গলায় বলল বুলডগ। এমনিতেই অনেক সময় নষ্ট হয়েছে আমাদের। ড্রাইভ থেকে সিডিটা বের করে নিয়েছে রায়হান, বলল ঠিক আছে। তারপর চাপ দিয়ে এলো এন্টার বাটনে। নিউটনকে বলল দেওয়া হয়েছে। সে ইতিমধ্যেই লক অ্যালার্মের সুইচ অফ করে দিয়েছে। 4 জোড়া চোখের সামনে রানা এজেন্টের সেই দৃশ্য পুনরায় ঘটল। দ্রুত বেগে ডেডলাইনে পৌঁছে গেল স্ক্রিনের ভাসতেই থাকা ঘড়িটা। এরপর
স্ক্রিন ও সব কিছু ভেঙে পড়ল। স্পিকারে ক্ষণক্ষণে হাসির মতো সব আগের মতো ঘটল। সিপিইউতে বিস্ফোরণ আর আগুনের ফুলকি বেরোলো যথারীতি। পোড়া গন্ধ ভরে গেল পুরো স্টোর। ফায়ার অ্যালার্মে বন্ধ করা ছিল, নইলে এতক্ষণে লঙ্কাকাণ্ড ঘটে যেত। বুলডগ আর নিউটনের দিকে তাকালো রানা। তাদের দৃষ্টি বিস্ফোরিত, চোয়াল বুজে গেল। কয়েক মুহূর্ত হতবাক হয়ে গেল তারা। রানার দিকে ফিরে থমথমে গলায় জানতে চাইল, এটা ভাইরাস ঘটেছিল? কথা না বলে মাথা ঝাঁকালো রানা। নিউটন এগিয়ে গিয়ে ধ্বংস হয়ে যাওয়া কম্পিউটার পরীক্ষা করছিল। বিস্মিত গলায় বলল, অবিশ্বাস্য, এটা ভাইরাসের পক্ষে কিভাবে গোটা কম্পিউটার এভাবে ধ্বংস করে দেওয়া সম্ভব? এটা একটা না, এটা আমাদের অনেকগুলো কম্পিউটার নষ্ট করেছে। নেটওয়ার্ক থাকলে এটা সঙ্গে সঙ্গে যত কম্পিউটার সংযুক্ত থাকবে সবগুলো নষ্ট করে ফেলতো। বলছেন কি? চোখ কপাল উঠল নিউটনের। তাকে বিস্তৃত সব খুলে বলা হয়নি। অবাক হওয়াটাই স্বাভাবিক। সেটা কিভাবে সম্ভব? ইউনিকোড দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়, সংক্ষেপে জবাব দিল রায়হান। ইউনিকোড? এটা তো ইউনিকোড তৈরি ভাইরাস। নিজের আইটি বিশেষজ্ঞ বিস্মিত নিয়ে মাথা থামালো না বুলডগ। রানাকে বলল, দেখা যাচ্ছে আপনি বুয়া হুমকি দিতে আসেননি। দুঃখ প্রকাশ করলে আমি সব অপমান ভুলে যেতে রাজি আছি, শান্ত গলায় বলল রানা। হেসে উঠল বুলডগ। না, আপনাকে হারানো সোজা কাজ নয়। ঠিক আছে, যা ঘটছে আমি অত্যন্ত দুঃখিত। শুনে খুশি মনে কথা বলতে লাগলো। তবে ভবিষ্যতে কেউ জরুরি খবর নিয়ে এলে শুরুতেই তাকে হেনস্থা করবেন না, তাতে আপনারই ক্ষতি হবে। সেটা তো বুঝতেই পারছি। বুলডগ মাথা ঝাঁকালো। রাগ করে আপনি চলে গেলে কি বিপদটাই না হতো। এত বড় একটা ব্যাপার জানতেই পারতাম না। নিচের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত কি যেন ভাবলো, তারপর মুখ খুলে বলল, গোটা ঘটনাটাই অত্যন্ত সিরিয়াস মিস্টার রানা। দ্রুত কিছু একটা করা দরকার। এক্ষুনি একটা ফোন করতে হবে আমাকে। 5 মিনিট অপেক্ষা করবেন ওইখানে। বুঝিনি তো আপনাদের সামনে কথা বলাটা। কোনো অসুবিধা নেই, রানা বলল। যান, কথা বলে আসুন। থ্যাঙ্কস, 5 মিনিটের মধ্যেই আসছি। এজেন্ট নিউটনকে নিয়ে বেরিয়ে গেল বুলডগ। যাওয়ার সময় দরজাটা টেনে রেখে গেল। ধপ করে চেয়ারে বসে পড়ল রায়হান। স্তব্ধের নিঃশ্বাস ফেলে বলল, যাক, অন্তত এদের বোঝানো গেছে। বড় একটা দায়িত্ব শেষ হলো ভাই। রানা বলল, কিছু বললেন না। ওর ভ্রু কুঁচকে আছে। কেন যেন খটকা লাগছে ওর। গোলমালের আভাস পাচ্ছে। দীর্ঘদিন থেকে বিপজ্জনক পেশায় থাকবার কারণে ও ইন্দ্রিয় সাধারণ মানুষের মতো তীক্ষ্ণ নয়। বিনা কারণে ক্ষত করতে থাকে তার মন। ওঠো, রায়হানকে বলল রানা। ঝামেলা শেষ হয়নি এখনো, মনে হচ্ছে আরও বিপদ দেখা যাচ্ছে। মানে? রায়হান অবাক হয়ে গেল। বুলডগের ভাব ভালো ঠেকছে না আমার কাছে। আমাদের যদি অপেক্ষায় করতে হয় এখানে কেন? ভালো কোনো ওয়েটিং রুমে অপেক্ষা করে বসবো, তাই না? কি বলতে চাইছেন? ব্যাপারটা এখনই ঠিক বুঝতে পারছি না। বেরোলে হয়তো বা জানা যাবে। ওঠো। দরজা খুলে বের হয়ে এলো রানা। রায়হান পড়ে গেল দুজনের সিআই এজেন্টের সামনে। করিডোর ধরে তারা এদিকে আসছিল। ওদেরকে দেখে পথ রোধ করলো। সরো, যেতে দাও আমাদের, ধমকে সুরে বলল রানা। কোথায় যাচ্ছেন স্যার? জানতে চাইল প্রথম এজেন্ট। মিস্টার বুলকের সঙ্গে জরুরি কথা আছে, পথ ছাড়ো। স্টোরি অপেক্ষা করুন, স্যার এক্ষুনি ফিরে আসবেন। ওইখানের পরিবেশ পছন্দ না আমাদের, রানা বলল। বসতে হলে বাইরে বসবো। দুঃখিত, করার কিছু নেই। স্যার না ফেরা পর্যন্ত ওইখানেই থাকতে হবে আপনাদের। আদেশের সুর লোকটা গলায়। মানে তোমরা আমাদের বাধা দেওয়ার কে? তোমাদের পাঠানো হয়েছে আপনাদেরকে পাহারা দিতে। আমাদের পাঠানো হয়েছে আপনাদেরকে পাহারা দিতে, যাতে কোথাও চলে না যেতে পারেন, বলল এজেন্ট। প্লিজ স্টোরে যেয়ে ফিরে যান। না গেলে? কোর্টের আড়াল থেকে পিস্তল বের করে দিক তাকিয়ে বলল লোকটা। দেখি তার সঙ্গে অন্যজনের সেম ঘটনা ঘটালো। কঠিন গলায় বলল, কোথাও না শুনলে আপনাদেরকে গুলি করব। অনুমতি দেওয়া হয়েছে আমাদের, মিস্টার রানা। যান, ঢুকে পড়েন। আল্লাহ একবার, কি করলো এটা? থমকে গেল রায়হান আর রানা। অবিশ্বাসের দৃষ্টিতে ওরা তাকিয়ে রইল মিশন চকচকে কালো পিস্তল দুটোর দিকে। ও মাই গড, দ্যাট মিন্স এখানে ওদের যে চিপ,
এই লোকটা আসলেই অনেক খারাপ একটা লোক। সে হয়তো যাওয়ার সময় বলে গেছে যে ওরা যাতে কোথাও না যেতে পারে, তোমরা ওদেরকে ধরবা। এই কারণেই এই সিকিউরিটি গার্ডগুলো রানাদের সাথে প্রথম থেকেই খারাপ ব্যবহার করতেছে। আর মানে ভবিষ্যতে মানে বুলডগের ব্যবহার এমনিতেই খারাপ, সে আরও নতুন 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 কাহিনী শুরু করতেছে। দেখা যাক পর্ব 8-এ কী হয়। পর্ব 6-7 আসলে একসাথে পড়েছি, কারণ দুইটা একটু ছোট ছোট, তা অনেক বড় হয়ে গেছে। আসলে সুন্দরভাবে পড়াটা একটু ডিফিকাল্ট, কারণ অনেকগুলো একসাথে মানে মানে একসাথে অনেক সময় লেখাগুলো ভুল হয়। ওই কারণেই মাঝে মধ্যে ভুল কথা চলে আসে, আবার রিপিট করতে হয়। আর এখানে যে লেখাগুলো এগুলো আসলে ডিরেক্ট ছাপানোটা মাঝে মধ্যে একটু ভুল ছাপানো দেখা যাচ্ছে, ওই কারণে একটু সমস্যা হয় পড়তে। কারণ মাসুদ রানার এই গল্পগুলো তো অ্যাকচুয়ালি বাংলাতে অনুবাদ করা হয়েছে, সেই কারণেই হয়তো এই সমস্যাটা হয়। যাই হোক, ভালো থাকবেন। পর্ব 8-এ দেখা হচ্ছে। ধন্যবাদ।